আরো একটা, এবার যেটা মাইক্রো অবজারভার নিয়ে এবার প্রসঙ্গ উঠে এলো। সুপ্রিম কোর্ট বলছেন যে, মানে বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন, সেই আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছিল মাইক্রো অবজারভার নিয়ে? মাইক্রো অবজারভারদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এবং অভিযোগ উঠছিল যে মাইক্রো অবজারভাররা, যেটা তাদের ক্ষমতা নেই, সেই ক্ষমতা না থাকা সত্ত্বেও তারা বিভিন্নভাবে বিভিন্ন লগ ইন করে তার মধ্যে ভোটারদের বিভিন্ন তথ্য সব নাকি অন্য অন্যরকম ভাবে কিছু করছিলেন, এবং সেই অভিযোগই বারবার তৃণমূলের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে করা হচ্ছিল। এবার সেই মাইক্রো অবজারভারদের একেবারে নিষ্ক্রিয় করে দিল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র তার কোনো সিদ্ধান্ত নেবে না, যা সিদ্ধান্ত নেওয়ার ইআরও নেবেন, এইআরও নেবেন, কিন্তু মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নেবেন না, তারা অ্যাসিস্ট করবেন এখানে। এবং তুমি যেটা বললে অতনু, সব থেকে বড় কথা, যে রাজ্য সরকারই এবার এই মাইক্রো অবজারভারদের জন্য রাজ্য সরকার অফিসার দেবে, অর্থাৎ দিয়েও দিয়েছে। প্রায় 8,500-এর তালিকা দিয়ে দেওয়া হয়েছে। অতনু। আমি কিছু নথি বার করছিলাম, কিছু তথ্য, কিছু নথি বলছে। প্রথমত, খুব সহজ ভাবে যদি আমরা ভাবার চেষ্টা করি, এই যে মাইক্রো অবজারভার বলা হচ্ছে, রাজ্যের শাসক দল বলছে যে বাইরে থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসা হচ্ছে। আমাদের রাজ্যে এই প্রথম এসআইআর এর কাজে আমাদের রাজ্যে প্রথম এই মাইক্রো অবজারভার ব্যবহার করা হচ্ছে। এই মাইক্রো অবজারভারদের কাজটা কি, তাদের কাজ কি, তাদের এখতিয়ার কি? কাজ যদি বলি তাহলে বলতে হবে যে শুনানি পর্বে তাদের হাজির থাকতে হবে, মাইক্রো অবজারভারদের এটা কাজ। এবার সেখানে কি করবেন তারা? তারা তদারকি করবেন। অর্থাৎ এই শুনানির সময় যদি কারো তথ্য বা নথি, সেই সব নথিতে কোথাও সমস্যা হয়, আর কি সমস্যা হয়েছে সবটা তো আর এইআর পক্ষে দেখা সম্ভব হবে না, তাদেরকে হেল্প করার জন্য। হেল্প করাটা হচ্ছে মাইক্রো অবজারভারের কাজ। মাইক্রো অবজারভারের কাজ কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া নয়, এটা একদম প্রথম থেকেই রয়েছে। কমিশন বলছে বিএলও যে ইনোমারেশন ফর্ম ডিজিটাইজ করছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা, অর্থাৎ আর কিছুই না, একটা স্ক্রুটিনি করা, ক্রস চেক করলে সেটা ঠিকঠাক হয়। ডিজিটাইজ যাতে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেইগুলো দেখা। যদি কোথাও মনে হয় ঠিকঠাক হচ্ছে না, সেটা এইআরও বা এইআরও যারা আছেন তাদেরকে জানানো যে এটা ঠিকঠাক হচ্ছে না, এটা বোধহয় ঠিক করা যায়, সাজেশন দেওয়া। এর বাইরে না, নিজে হাতে কিচ্ছু করতে পারবেন না। ভোটারদের কোনো দাবি বা কোনো কিছু নিয়ে আপত্তি থাকলে সেই সংক্রান্ত নথি সঠিকভাবে যাচাই করার কাজ মাইক্রো অবজারভারদের। কিন্তু যাচাই করে কোন নথিটা ভুল, সেই নথি গ্রহণযোগ্য নয়, এ কথা বলার অধিকার মাইক্রো অবজারভারদের নেই। কিন্তু অভিযোগ কি আসছিল? এতদিন ধরে অভিযোগ আসছিল যে হোয়াটসঅ্যাপ মারফত তাদের কাছে মেসেজ যাচ্ছে, সেই মেসেজ অনুযায়ী তারা কাজ করছেন। কোন নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে তাদের কাছে মেসেজ যাচ্ছে, সেই মেসেজ অনুযায়ী তারা কাজ করছেন, তারা সিদ্ধান্ত নিচ্ছেন, তারা প্রভাবিত করছেন, এই শুনানি প্রক্রিয়া প্রভাবিত করছেন, এই অভিযোগ বারবার এসেছে। এই জায়গাটায় একটা গাইডলাইন, একটা সীমারেখা তৈরি করে দিল আজকে সুপ্রিম কোর্ট। এখানে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলছেন যে এটা তৃণমূল ভুল বলছে, এখানে তো মাইক্রো অবজারভার, তুমি যেটা বললে, সাহায্য করার জন্যই ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তাহলে বলতো না যে মাইক্রো অবজারভাররা শুধু অ্যাসিস্ট করবেন, মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নেবেন না? নতুন করে বলতে হলো মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে, এবং সেটাই মাইক্রো অবজারভাররা তাদের অধিকারের ঊর্ধ্বে গিয়ে, তাদের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে তারা এ কাজ করছিলেন। সেই অভিযোগে তাহলে মান্যতা দিল সুপ্রিম কোর্ট, এটা তো বলাই যায়। আর সেই কারণেই আজকে জয়মাল্য বাগচি, বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি প্রধান বিচারপতির পরেই, সেই জয়মাল্য বাগচিকে বলতে হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনারা কি করছেন? 50 জন যদি নাতি নাতনি থাকে তাহলে আপনি শুনানিতে ডাকুন, 5 জন নাতি নাতনি, 5 জন সন্তান, তার জন্য হিয়ারিং এ ডাকছেন। এই মন্তব্য করতে হয়েছে, এই পর্যবেক্ষণ করতে হয়েছে জয়মাল্য বাগচিকে। এবং মাইক্রো এবং অবজারভাররা হুম এবং একদম ঠিক জায়গাটা, তুমি ঠিক জায়গাটা পিন পয়েন্ট করছিলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এমন এক অদ্ভুত জিনিস, মানে সাধারণ মানুষের কাছে কোথাও একটা ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে, অন্তত কিছু কিছু মানুষের জন্য তো বটেই, যাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। কেন? সেটাও আজ সুপ্রিম কোর্টে স্পষ্ট হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এই রাজ্যে অনেকেরই মিডল নেম, মধ্যম নাম কুমার থাকে। অমুক কুমার তমুক, তমুক কুমার অমুক। এই কুমার যদি কোথাও থাকে আর কোথাও যদি না থাকে, তাহলে সেটা নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি চক্করে মানে মধ্যম নাম বা মিডল নেম কুমার নেই, বা কুমার কোথাও আছে কোথাও নেই, সেই চক্করে হিয়ারিং হচ্ছে,
এবং সেই হিয়ারিং এর স্ক্রুটিনি হচ্ছে এবং সেখানে একটা নাম বাদ করার আশঙ্কা থেকে যাচ্ছে। এটা কেন হয়? এটা যেন না হয়, সুপ্রিম কোর্ট সেটাও বলেছে যে এটা যেন না হয়, এটা দেখতে হবে। এক একটা রাজ্যের এক এক রকম তাদের ডায়ালেক্ট। শিক্ষা বা তাদের যে সংস্কৃতি, এক এক রকম ডায়ালেক্ট। তো এখানেও আমাদের মধ্যম নাম কুমার থাকতে পারে, কোথাও চন্দ্র থাকতে পারে, কোথাও চন্দ্র আছে হয়তো, কোথাও চন্দ্র নেই। এটার জন্য কেন নাম বাদ করবে? না, এটা নিয়েও কি এর আগের কথা দিনে তো উঠেছে। প্রধান বিচারপতি বলেছেন, এবং সঙ্গে জয়মাল্য বাগচি যেহেতু বাঙালি তিনিও বারবার উল্লেখ করেছেন যে বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, চট্টোপাধ্যায় ঠিক। চ্যাটার্জি, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এটা তো আমাদের মধ্যে চলে আসছে। তাহলে সেই অনুযায়ী আমার 2002 সালে গাঙ্গুলি ছিল, এখন গঙ্গোপাধ্যায় হয়ে গেছে, তার জন্য সেটা তো টেবিলেই হয়ে যায়। সেটার জন্য হিয়ারিং এ টেনে নিয়ে গিয়ে রোদের মধ্যে হয়রানি করার অভিযোগ যে বারবার উঠছে, সেটা তো করার কোনো প্রয়োজন ছিল না। আর এই যে মাইক্রো অবজারভাররা, যে অভিযোগটা উঠেছে, আমাদের কোর্টের যিনি প্রতিনিধি অর্ণব বললেন, অতনু, যে আমি জিজ্ঞেস করেছিলাম যে নতুন করে আজকে যাদের নাম এইভাবে যে অভিযোগ উঠছে, যে অনেক নাম বাদ দিয়ে দিয়েছেন মাইক্রো অবজারভাররা যেহেতু বাইরে থেকে এসেছিলেন, সেই রকম চক্রান্তের একটা গন্ধ পাচ্ছেন তারা, তাদেরকে নতুন করে আবার কি যাদেরকে বাদ দিয়েছেন তাদের নাম জুড়বে? সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে, তাহলে ইআরও এইআরওদের সেইভাবেই সতর্ক হয়ে কাজ করতে হবে। মাইক্রো অবজারভাররা আর কোনো ভূমিকায় থাকলেন না। এখানে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একবার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ইআরও যদি ভুল করেন, যদি ভুয়ো ভোটার রাখেন লিস্টে, তাহলে আবার তিনি আদালতে যাবেন, এই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। আমরা দুটো বিষয় আলোচনা করলাম। তাহলে ভোট কবে? ভোট মোটামুটি এপ্রিল মাসে হচ্ছে। ভোটের ঘোষণা কবে? 1 মার্চ বা তার পরেও হতে পারে, অর্থাৎ 1 এবং 8ই মার্চের মধ্যে আমরা রাখছি। আর ভোট হচ্ছে এপ্রিলে, ম্যাক্সিমাম 2 থেকে 3 দফায়। আর মাইক্রো অবজারভারদের আর কোনো ভূমিকা থাকছে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং মাইক্রো অবজারভার এবার রাজ্যই দেবে অফিসার। আগামী বিকেল 5টার মধ্যে রিপোর্টিং। আরো একটা বিষয় অতনু, পেছনোর আরো একটা বিষয়, সেটা হচ্ছে 10 দিনের প্রশিক্ষণ দিতে হবে এই মাইক্রো অবজারভারদের। এই 10 দিনের প্রশিক্ষণ মানে আগামীকাল বিকেল 5টার মধ্যে তারা রিপোর্ট করবেন। আমি যদি ধরি পরশু থেকে প্রশিক্ষণ, পরশু মানে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, 11 হুম। থেকে 21, 21 তারিখ পর্যন্ত তাদের কিন্তু প্রশিক্ষণ নিতে হবে। সেখানেই তো পিছিয়ে গেল। 10 দিন, এখানে 10 দিন পিছিয়ে গেল এবং হিসেব বলছে, আমার কাছে যা হিসেব আছে ঠিক দুদিন আগের, অর্থাৎ শনিবার পর্যন্ত যে হিসেব, সেই হিসেব বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 94 লক্ষ রয়েছে, আর নো ম্যাপিং এর তালিকায় 32 লক্ষ, মানে 1,26,00,000 জনের শুনানি হওয়ার কথা, হিয়ারিং হওয়ার কথা, পরিষ্কার হিসেব। এই 1,26,00,000 মধ্যে থেকে পুরো কাজটা শেষ করতে প্রচুর লোক লাগবে। এবার যে পরিমাণ লোক রয়েছে, সেই পরিমাণ লোক দিয়ে হচ্ছে না, যে পরিমাণ মাইক্রো অবজারভার রয়েছে তা দিয়ে হচ্ছে না। এমনিতেও মাইক্রো অবজারভারের সংখ্যা বাড়াতেই হতো, এবং এই মাইক্রো অবজারভার হিসেবে যেই কাজ করতে আসুন না কেন, মাইক্রো অবজারভার হিসেবে এর আগে কাজ করার অভিজ্ঞতা তার নেই। তার কারণ এ রাজ্যে এসআইআর এ মাইক্রো অবজারভার টার্মটাই এবারের এই প্রথম। তাকে তো ট্রেনিং নিতে হবে। এবার এই ট্রেনিং নিতে গেলে কি হবে না, বেশ কিছুটা সময় চলে যাচ্ছে। এখানে অনেকগুলো প্রশ্ন থাকছে। সেই সময় কি শুনানি হবে? কিছু কিছু মানুষের তো হিয়ারিং এর ডেট রয়েছে। সেই সময় কি তাহলে তাদের শুনানি হবে, নাকি তাদের শুনানির ডেট গুলো আবার পিছিয়ে দেওয়া হবে? যদি শুনানির ডেট পিছিয়ে দেওয়া হয়, তাহলে পরের ডেটে যাদের শুনানি ছিল তাদের ডেটও কি পিছিয়ে দেওয়া হবে, নাকি ওই একই সঙ্গে যাদের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আর যাদের ডেট ছিল সেই নির্ধারিত তারিখে একই সঙ্গে হবে? তাহলে তো আরো বেশি ম্যান পাওয়ার লাগবে এবং আরো বড় পরিকাঠামো লাগবে। এই সবকিছু শুনানি হয়ে যাওয়ার পরে তারপরে ডিজিটাইজ করা, তারপরে নাম তোলা, তারপরে খসড়া যে ছিল সেই খসড়ার সঙ্গে মিলিয়ে দেখা, দেখে চূড়ান্ত তালিকা তৈরি করা। খুব স্বাভাবিকভাবেই এখানে একটা অন্তত ন্যূনতম শব্দ ব্যবহার করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ন্যূনতম 7 দিন পিছিয়ে দিতে হবে। অর্থাৎ 7 দিনেও যে হবে এইরকম গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, বা নির্বাচন কমিশনও এরকম কথা জোর দিয়ে বলতে পারছে না যে ঠিক 7 দিনেই হয়ে যাবে। 7 দিন পিছিয়ে দিলে বা হাতে বাড়তি 7 দিন সময় দিলেই হয়ে যাবে। এটা 8 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। তার কারণ স্বচ্ছভাবে কাজ করতে চাইছে নির্বাচন কমিশন, এবং স্বচ্ছভাবে কাজ করতে গেলে একটু সময় নিয়ে কাজ তো করতেই হবে। এবং সেই কথাই তো আমরা শুরুতেই বলছিলাম অয়ন, যে এই রাজ্যে বারবার এই রাজ্যের শাসক দল একটাই কথা বলেছে, এত তাড়াহুড়ো কেন? অবাধ সুষ্ঠু নির্বাচন তো নির্বাচন কমিশন চায়। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে এবং ভোটার তালিকা সম্পূর্ণভাবে নিখুঁত রাখতে গেলে বেশ কিছুটা সময় নিয়ে কাজ করা উচিত।
এই এবং তাড়াহুড়ো এবং কেন? এখানে শেষ আরো পর্যন্ত একটা দেখা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে গত কয়েকদিন আগে থেকে শ্রমিক ভট্টাচার্য, তারপরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারাও কিন্তু চাপে রেখেছেন নির্বাচন কমিশনকে। তারা বলেছেন এখানে এসআইআর কিভাবে হচ্ছে দেখে যান জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার কেন দিল্লিতে বসে আছেন? এখানে এসে দেখুন কিভাবে এসআইআর হচ্ছে। তার মানে কমিশনের ভূমিকায় তারাও সন্তুষ্ট নন, এবং বিজেপিও যে সন্তুষ্ট নন তাতে প্রধান বিরোধী দলনেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি প্রশ্ন তুলেছেন। একেবারে বিজেপির তিন স্তম্ভ। সুতরাং কমিশনকে আরো বেশি স্বচ্ছতা আনার জন্য সময় নিতে হবে। আর সুপ্রিম কোর্ট আজকে বলা মানে সুপ্রিম কোর্টও চাইছে স্বচ্ছতার সঙ্গেই এই বিষয়টি আসুক নির্বাচন কমিশনের যে খসড়া তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই কারণেই নির্বাচন কমিশনের উভয় চাপ, একদিকে এ রাজ্যের শাসক দলের চাপ, আবার অন্যদিকে বিরোধী দলেরও চাপ। আর লাস্ট বলি এখানে, সেটা হচ্ছে মনোজ কুমার আগরওয়াল, তিনি আজকেই যাচ্ছেন রাত 10টার বিমানে, আগামীকাল নয় অতনু, আজ রাত 10টাতেই যাচ্ছেন, অর্থাৎ আগামীকাল দীর্ঘ একটা বৈঠক হবে এই বিষয়গুলো নিয়ে। অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বৈঠক করবে নির্বাচন কমিশন।